আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আপনাদের সকলকে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 8 এ স্বাগতম। তো গত ক্লাসে আমরা মডিউল 8 এর টিসিপি এবং ইউডিপি টপিকটা কমপ্লিট করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা মডিউল 8টা সম্পূর্ণ কমপ্লিট করব। আমরা এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এসএসএইচ, টেলনেট, এসএমটিপি, পপ3, আইম্যাপ, তারপর এসএমবি, আইসিএমপি, এই সকল প্রোটোকলগুলো কভার করব। তো এইচটিটিপি কি? তো এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যেটা ওয়েব ব্রাউজার ইউজ করে থাকে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য। ওয়েব সার্ভারের কাছ থেকে ওয়েব পেজগুলা নিয়ে আসার জন্য এইচটিটিপি প্রোটোকল ইউজ হয়ে থাকে। আমরা যখন ব্রাউজারে কোনো একটা ডোমেইন লিখে এন্টার করি, তখন আমাদের ওয়েব ব্রাউজার এই এইচটিটিপি প্রোটোকলটা ইউজ করে একটা রিকোয়েস্ট জেনারেট করে, যেটাকে আমরা মূলত বলে থাকি এইচটিটিপি রিকোয়েস্ট। তো এই প্রোটোকলে মূলত বলা আছে যে একটা রিকোয়েস্ট যেটা এইচটিটিপি প্রোটোকল ইউজ করে যদি ক্রিয়েট করো, তাহলে সেই রিকোয়েস্টটা দেখতে কিরকম হবে। তো এইচটিটিপি প্রোটোকল ইউজ করে যখন ওয়েব ব্রাউজার একটা রিকোয়েস্ট জেনারেট করে, যেটাকে আমরা বলে থাকি এইচটিটিপি রিকোয়েস্ট, সেই এইচটিটিপি রিকোয়েস্টটা সে ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভারের কাছে পাঠায়, এবং ওয়েব সার্ভারও এইচটিটিপি প্রোটোকল ইউজ করে কাজ করে। তো ওয়েব সার্ভার সেই রিকোয়েস্টটা দেখে, এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী সে একটা রেসপন্স জেনারেট করে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে, এবং সেই রেসপন্সটা ওয়েব ব্রাউজার কাছে পাঠায় দেয়। কিন্তু একটা প্রবলেম এইচটিটিপি একটা ইনসিকিউর প্রোটোকল, অর্থাৎ ওয়েব ব্রাউজার এইচটিটিপি প্রোটোকল ইউজ করে যদি ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন করে, তাহলে ফুল কমিউনিকেশনটা হয় একটা আনএনক্রিপ্টেড কমিউনিকেশন। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার যখন ওয়েব সার্ভারের কাছে একটা ডাটা পাঠাবে, একটা রিকোয়েস্ট পাঠাবে, সাপোজ ধরেন আপনি লগ ইন করতেছেন, তো লগ ইন ডাটাটা সেটা এইচটিটিপি বডির ভিতর দিয়ে যায়। তো আপনি যদি বা আপনার ব্রাউজার এইচটিটিপি প্রোটোকল যদি ইউজ করে, তাহলে ওই ডাটাটা, পোস্ট ডাটা যেটাকে আমরা বলে থাকি, সেটা একদম প্লেন টেক্সটে যায়, অর্থাৎ আনএনক্রিপ্টেড। মাঝখানে যদি কোনো হ্যাকার বা ম্যালিশিয়াস ইউজার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে, তাহলে সে আপনার লগ ইন ক্রেডেনশিয়াল দেখে নিতে পারবে। আবার ওয়েব সার্ভার থেকে যদি কোনো রেসপন্স আসে, সেই রেসপন্সে যদি কোনো সেন্সিটিভ ডাটা থাকে, সেটা আনএনক্রিপ্টেড থাকে, চাইলেই হ্যাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে সেই ডাটা দেখে নিতে পারবে। তো এটাই মূলত এইচটিটিপি। তো এটা যেন না হয়, সেজন্য আসে এইচটিটিপিএস। এইচটিটিপিএস একটা সিকিউর ভার্সন অফ এইচটিটিপি, অর্থাৎ এখানেও সেম কাজই হয়, জাস্ট ডাটাটা পাঠানোর সময় একটা এক্সট্রা লেয়ার কাজ করে, যেটাকে আমরা বলে থাকি টিএলএস বা এসএসএল। এখানে কি হয়, ডাটাটা পাঠানোর আগে ক্লায়েন্ট এবং সার্ভার একটা হ্যান্ডশেক করে। সেখানে তারা কিছু ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে, এবং তারা সিলেক্ট করে তারা আসলে কোন অ্যালগোরিদমে ডাটাটা ইনক্রিপ্ট করবে। তো যখন এই হ্যান্ডশেকটা কমপ্লিট হয়ে যায়, এরপর ওয়েব ব্রাউজার যখন ডাটাটা পাঠায়, তখন সে কি করে, ডাটাটা ইনক্রিপ্ট করে সার্ভারকে পাঠায়, এবং সার্ভার যখন রেসপন্স পাঠায়, সেও ডাটাটা ইনক্রিপ্ট করে, রেসপন্সটাকে ইনক্রিপ্ট করে, এবং সেই ইনক্রিপ্টেড ডাটাটা বা রেসপন্সটা সে ওয়েব সার্ভারকে পাঠায়। তো মাঝখানে যদি কোনো হ্যাকার বা ম্যালিশিয়াস ইউজার যদি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে, তাহলে সে এই ডাটাটা দেখে নিতে পারবে না। তো এটাই মূলত এইচটিটিপিএস, যেটার ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা একটা ইনক্রিপ্টেড সিকিউর টানেল ক্রিয়েট করে। ইনক্রিপ্টেড টানেলের ভিতর দিয়ে মূলত ডাটাটা আমাদের যায়। এই এইচটিটিপিএস এর কনসেপ্ট। তো এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে যদি আরো ডিটেলসে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে একদম ডিটেলস ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা আরো ভালোভাবে দেখে নিতে পারেন। তো এরপর এফটিপি। এফটিপি মূলত কি? আপনারা কম বেশি ফাইল সার্ভারের নাম শুনেছেন, যে ফাইল সার্ভার আসলে কি? যেখানে মূলত আমরা ফাইল রাখি, হ্যাঁ, রিমোটলি ফাইল রাখি, ফাইল অ্যাক্সেস করি, তো সেটাই মূলত ফাইল সার্ভার। তো এই যে ফাইল সার্ভার, এর সাথে কমিউনিকেশন করার জন্য তো আমাদের একটা প্রোটোকল লাগবে। তো এই প্রোটোকলটাই মূলত এফটিপি। এফটিপির ফুল ফর্ম ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই প্রোটোকলটা ইউজ করে আমরা ফাইল সার্ভারে বা এফটিপি সার্ভার যেটাকে বলি, ওই সার্ভারে ফাইল ট্রান্সফার করি। এবং সার্ভারও হচ্ছে যদি আমরা সার্ভার থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করতে চাই, তাহলে সার্ভার এফটিপি প্রোটোকল ইউজ করি, মূলত এই ফাইলটা আমাদেরকে পাঠায়। আমরা ওই প্রোটোকল ইউজ করি, মূলত ডাউনলোড করে থাকি। তো আমাদের এফটিপি সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের অবশ্যই একটা ক্লায়েন্ট লাগে, এফটিপি ক্লায়েন্ট, যেটা মূলত এফটিপি প্রোটোকল বুঝে, এফটিপি প্রোটোকল নিয়ে কাজ করে। এখন ধরেন আপনার একটা সার্ভার আছে, মানে রিমোট সার্ভার অনেক দূরে, সেখানে আপনার একটা ফাইল পাঠানো লাগবে। তো এখন আপনি সেটা ফাইলটা কিভাবে পাঠাবেন, খুব দ্রুত কিভাবে পাঠাবেন? তো সেখানে কি হয়, ওই সার্ভারে আপনি একটা এইচটিটিপি সরি এফটিপি সার্ভার সেট আপ করেন, এফটিপি সার্ভিস সেট আপ করেন, যার ফলে কি হয়, আপনি ওই সার্ভারে রিমোটলি ফাইল ট্রান্সফার করতে পারবেন। এবং এফটিপি সার্ভিস যখন আপনি সেট আপ করবেন, ওই এফটিপি সার্ভিসের কনফিগারেশন ফাইলে মূলত আপনি বলে দেন যে স্পেসিফিক শুধু এই ডাইরেক্টরিটা
অ্যাক্সেসেবল মানে শুধু স্পেসিফিক এই ডাইরেক্টরিতে হচ্ছে ফাইলটা ট্রান্সফার হবে, মানে এই ডাইরেক্টরিতে ফাইল রাখতে পারবো এবং এই ডাইরেক্টরি থেকে ফাইল ডাউনলোড করতে পারবো। কারণ একটা সার্ভার যদি আপনি ফুল রুট অ্যাক্সেস দিয়ে দেন, মানে রুট অ্যাক্সেস বলতে মানে একদম যে রুট ডাইরেক্টরির ফুল অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে কি মানে এটা তো কখনোই পসিবল না। মানে যদি ফুল রুট মানে রুট ডাইরেক্টরি অ্যাক্সেস দিয়ে দেন একদম, মানে ফাইল সিস্টেমের অ্যাক্সেস দিয়ে দেন ফুল ফাইল সিস্টেমে, তখন কি হইব মানে যে কেউ আপনার সার্ভারের ফুল সার্ভারের যে কোনো জায়গায় ফাইল ক্রিয়েট করতে পারবে, যে কোনো জায়গা থেকে ফাইল ডাউনলোড করতে পারবে। এটা তো আপনার ফুল সার্ভার কম্প্রোমাইজ হয়ে যাইতেছে। তো এফটিপির কনফিগারেশনে আমরা জাস্ট স্পেসিফিক একটা ডাইরেক্টরি বলে দিই যে ইউজার বা ক্লায়েন্ট শুধু এই ডাইরেক্টরিতে ফাইল সে ট্রান্সফার করতে পারবে এবং এই ডাইরেক্টরি থেকে ফাইল সে ডাউনলোড করতে পারবে। যেমন আরেকটা উদাহরণ দিই, সাপোজ আমার কথাই বলি যে আমি ভিডিও ক্রিয়েট করি আপনাদের জন্য। তো এই ভিডিওগুলো আমি আমার যদি লোকাল সিস্টেমে রাখি, তো এগুলো এক একটা সাইজ মানে আপ টু 10 জিবি পর্যন্ত চলে যায়। তো এইটা যদি আমরা রাখি, এটা কিন্তু আমরা যখন জাস্ট আমার ইউটিউবে আপলোড করা পর্যন্তই, কিন্তু এটা কিন্তু আমার একদম আনইউজুয়াল, মানে এগুলো কিন্তু আমার এটা কিন্তু আমার পরবর্তীতে লাগতেছে না, আমার জায়গাটা কিন্তু শুধু শুধু দখল করে রাখছে। তো আমি যদি চাই আমার নেটওয়ার্কে আমি একটা এফটিপি সার্ভার সেট আপ করবো, যেখানে একটা ডাইরেক্টরি স্পেসিফিক একটা ডাইরেক্টরি দিয়ে দিছি যে হ্যাকউইথ অন্তর বা সাইবার নেটওয়ার্ক একাডেমি, একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে দিছি যে সকল প্রকার কন্টেন্ট সাইবার নেটওয়ার্ক একাডেমি অথবা হ্যাকউইথ অন্তর এর সকল কন্টেন্ট গুলা হচ্ছে এই ডাইরেক্টরিতে হচ্ছে যে সেভ করতে পারবো, এই ডাইরেক্টরিতে ট্রান্সফার করতে পারবো এই যে ভিডিওগুলা। এবং প্রয়োজনে আমার যখন দরকার পড়বে যে আমার এই ভিডিওটা দরকার, আমি ফাইল সার্ভারের কাছে রিকোয়েস্ট করব যে এই ডাইরেক্টরির ভিতরে যে এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমার দরকার, তাহলে আমি ওই ভিডিওটা ডাউনলোড করতে পারবো। তো এই হচ্ছে মূলত এফটিপি। এখন এফটিপিও মূলত এইচটিটিপি এর মতো, এটা একটা মানে ইনসিকিউর প্রোটোকল। মানে আপনি যদি এফটিপি প্রোটোকল ইউজ করে যে ডাটা ট্রান্সফার করেন, ফাইল ট্রান্সফার করেন, তাহলে সেগুলো মূলত একদম আনএনক্রিপ্টেড অবস্থায় যায়। ঠিক আছে? তো তখন এটার জন্য আসলে কি ইউজ হয়, এটার জন্য আসলে এফটিপিএস মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে ওইটা হচ্ছে যে আপনার এইচটিটিপি এর মতো সিকিউর ভার্সন এফটিপির, যেটা যেখানে আপনার এসএসএল এর মতো একটা এক্সট্রা লেয়ার ইউজ হয়, যেখানে হচ্ছে যে আপনার ট্রান্সমিশনটা একদম সিকিউর হয়। তো এই হচ্ছে এফটিপি। এরপর আসি এসএসএইচ। আমরা তো রিমোট সার্ভারে ফাইল ট্রান্সফার দেখলাম। তো আপনার যদি দরকার হয়, আপনি বাসায় বসে আছেন, আপনার অফিসের কোনো একটা সার্ভারে বা একটা সিস্টেমে অ্যাক্সেস দরকার কোনো কিছু একটা করার জন্য, তো আপনি সেটা বাসা থেকে ডিরেক্ট কিভাবে করবেন? তো ধরেন আপনার সার্ভার একটা পাবলিক আইপি আছে, ওই সার্ভারটা ডিরেক্ট অ্যাক্সেসেবল, আপনি অথবা আপনার শুধু আপনার জন্য তাদের অফিসের নেটওয়ার্কে রাউটার একটা পোর্ট ফরওয়ার্ডিং করে দিল যে রাউটারের এই পাবলিক আইপিতে এত নাম্বার পোর্টে যদি রিকোয়েস্ট আসে সেটা ইন্টারনাল নেটওয়ার্কের এই সার্ভারে 22 পোর্টে দিয়ে দাও। তো আপনি যদি রিমোট অ্যাক্সেস নিতে চান সার্ভারে বা কোনো একটা সিস্টেমে, তখন হচ্ছে যে এই এসএসএস টা ইউজ হয়। এসএসএস এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর শেল। এটা ইউজ হয় মেইনলি হচ্ছে সিস্টেমে রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য অথবা রিমোট সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য। আপনি যেই সার্ভারে মূলত অ্যাক্সেস নিতে চাচ্ছেন সেই সার্ভারে অবশ্যই একটা এসএসএস সার্ভার ক্রিয়েট করা লাগবে, একটা এসএসএস সার্ভিস ইনস্টল করা লাগবে। অ্যান্ড দেন আপনি হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট ইউজ করে, যে ক্লায়েন্ট এসএসএস সাপোর্ট করে, এসএসএস প্রোটোকল সাপোর্ট করে, ওই ক্লায়েন্ট ইউজ করে আপনি হচ্ছে যে যখন ওই এসএসএস সার্ভারের সাথে কানেক্ট করবেন, অথেন্টিকেশন হবে, এরপর আপনি ডিরেক্ট ওই সার্ভারের শেল অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে একদম সিকিউর একটা প্রোটোকল, মানে এখানে আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ হয়, আপনার কমিউনিকেশনটা ডাটা ট্রান্সফারটা একদম সিকিউর হয়। যে আপনি আপনার সিস্টেম থেকে একটা কমান্ড দিলেন, সেই কমান্ডটা ওই সার্ভারে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে, সেটার আউটপুট আবার আপনার টার্মিনালে আসতেছে। এই যে ডাটাটা, এটা যদি আপনি এক্সএসএস ইউজ করেন তাহলে এটা একদমই ইনক্রিপ্টেড থাকে, মাঝখানে যদি কোনো অ্যাটাকার আপনার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে তাহলে সেইটা দেখতে পারবে না। তো এই হচ্ছে মেনলি এসএসএস। এসএসএস বাই ডিফল্ট টিসিপি ট্রান্সমিশন প্রোটোকল এটা ইউজ করে। এটা বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 22, মানে এসএসএস সার্ভার হচ্ছে পোর্ট নাম্বার 22 তে রান করে। এরপর হচ্ছে টেলনেট। টেলনেটও সেম আপনার এসএসএস এর মতো সার্ভার রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য, কিন্তু টেলনেট হচ্ছে ওল্ডার ভার্সন অফ এসএসএস। এসএসএস আসার আগে মূলত অনেক আগে টেলনেট ইউজ হইতো। টেলনেটের কমিউনিকেশনটা আপনার হয় ফুললি আনএনক্রিপ্টেড, মানে ওটা একটা ইনসিকিউর প্রোটোকল। টেলনেট হচ্ছে বাই ডিফল্ট পোর্ট নাম্বার 23 তে রান করে। ওকে, তো আপনি যদি টেলনেট ইউজ করে রিমোট সার্ভারের অ্যাক্সেস নেন, তাহলে আপনি যে কমান্ডটা পাঠাইতেছেন, যে ডাটাটা রিমোট সার্ভার থেকে আসতেছে, যে আউটপুটটা আসতেছে, সেটা একদম প্লেন টেক্সটে থাকে। তো মাঝখানে যদি কোনো অ্যাটাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে তাহলে সে হচ্ছে এই ডাটাগুলো দেখে নিতে পারবে। তো এই হচ্ছে টেলনেট। তো এখন বর্তমানে টেলনেট ইউজ করা হয় না, এসএসএস ইউজ করা হয়। এরপর আছে এসএমটিপি। তো সবার আগে আমি একটু বলে নেই, যদি এসএমটিপি বা মেইল সার্ভার নিয়ে আপনারা ডিটেলস জানতে চান, যে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা মেইল ক্লায়েন্ট ইউজ করে কাউকে মেইল পাঠাই, এই মেইলটা আসলে কিভাবে
তার মেইল পর্যন্ত যায়, তার ইনবক্স পর্যন্ত যায়, ব্যাকগ্রাউন্ড আসলে কি হয়, ফুল মেইলিং প্রসেসটা যদি আপনারা জানতে চান, তাহলে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে এসএমটিপি নিয়ে, দুইটা, সাথে এসএমটিপি ইনুমারেশনেরও ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। আমি হচ্ছে যে আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো এসএমটিপি এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন মেইল পাঠাই তখন হচ্ছে যে এসএমটিপি প্রোটোকল ইউজ করে মূলত মেইলটা পাঠানো হয়। মেইল সার্ভার হচ্ছে এক মেইল সার্ভার থেকে আরেক মেইল সার্ভারে মূলত এসএমটিপি প্রোটোকল ইউজ করে হচ্ছে মেইলটা পাঠায়। তো এটা হচ্ছে যে আপনার আউটগোয়িং প্রোটোকল, মানে এই প্রোটোকলটা ইউজ করে হচ্ছে এক মেইল সার্ভার থেকে আরেক মেইল সার্ভারে মেইল পাঠানো হয়। ওকে, তো এবার আসি পপ থ্রি পোস্ট অফিস প্রোটোকল 3, মানে ভার্সন 3। তো মেইলটা তো এক মেইল সার্ভার থেকে আরেক মেইল সার্ভার পাঠাইলাম, মেইল সার্ভার পর্যন্ত গেল। তো আমরা যে মেইল ক্লায়েন্টগুলো ইউজ করি, যেমন জিমেল বলেন, আউটলুক, হ্যাঁ, এগুলা যে মেইল সার্ভার মানে মেইল ক্লায়েন্ট আমরা ইউজ করি, তো এই মেইল ক্লায়েন্টের ইনবক্সে যে আমরা মেইলগুলো দেখতে পারতেছি, এটা আসলে কিভাবে আসে? এটা আসে পপ 3 প্রোটোকলের মাধ্যমে। পপ 3 হচ্ছে আপনার ইনকামিং প্রোটোকল। এটা আসলে কি করে, মেইল সার্ভার থেকে মেইলগুলো নিয়ে এসে মেইল ক্লায়েন্টের ইনবক্স হচ্ছে দেখায়। কিন্তু পপ 3 প্রোটোকলের একটা সমস্যা আছে, এটা কি, আপনার মেইল ক্লায়েন্ট যদি পপ 3 ইউজ করে, তাহলে আপনি যেই ডিভাইস থেকে অ্যাক্সেস করতেছেন, শুধু ওই ডিভাইস থেকে হচ্ছে যে আপনি মেইলগুলো দেখতে পারবেন। ধরেন ধরেন সাপোজ আপনি পিসি থেকে হচ্ছে মেইল ক্লায়েন্ট ইউজ করে আপনি আপনার ইমেলগুলো দেখতেছেন, সেখানে পপ 3 প্রোটোকল ইউজ হইতেছে। আবার ধরেন আপনি আপনার ফোনে লগ ইন করলেন, ফোন থেকে আপনি চাইতেছেন মেইলগুলো দেখবেন, কিন্তু পারবেন না যদি আপনার মেইল ক্লায়েন্টটা পপ 3 প্রোটোকল ইউজ করে। পপ 3 প্রোটোকলটা কি করে, কি করে, মেইল সার্ভার থেকে মেইলগুলো এনে আপনাদের আপনার ইনবক্সে দেখাবে, কিন্তু সাথে সাথে মেইল সার্ভার থেকে মেইলগুলো ডিলিট করে দিবে। তো আপনি যখন অন্য ডিভাইসে আপনার মেইল ক্লায়েন্টটা লগ ইন করবেন, সে কি করবে, প্রোটোকল ইউজ করে সার্ভার কাছ থেকে মেইল আনতে যাবে, কিন্তু সার্ভারের তো মেইল নাই। ফার্স্টে যখন আপনি আপনার ডিভাইস থেকে অ্যাক্সেস করছেন, তখন তো ওই যে প্রোটোকল ইউজ করছিল পপ 3, সে মেইলটা আপনার ইনবক্সে আনছে, কিন্তু সার্ভার থেকে মেইল মুছে দিছে। তো এই হচ্ছে আর কি প্রবলেম পপ 3। এরপর আসি আইম্যাপ। আইম্যাপ ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটা হচ্ছে পপ 3 অ্যাডভান্স প্রোটোকল। এটা হচ্ছে ইনকামিং প্রোটোকল, যেটা মেইল সার্ভার থেকে মেইল এনে মেইল ক্লায়েন্টকে দেয়, ইনবক্সে দেখায়, কিন্তু মেইল সার্ভার থেকে মেইল ডিলিট করে না, মানে জাস্ট একটা কপি এনে আপনাকে দেখায়। তো আপনি চাইলে যে কোনো ডিভাইস থেকে আপনি যদি মেইল ক্লায়েন্টটা যদি লগ ইন করেন, অ্যাক্সেস করেন, তাহলে হচ্ছে যে আইম্যাপ প্রোটোকল ওই সার্ভার থেকে আপনার মেইল কপিগুলো এনে আপনার ইনবক্সে দেখাবে, কিন্তু সার্ভার থেকে মেইলগুলো ডিলিট করবে না। এই হচ্ছে মেইনলি আর কি আইম্যাপের কাহিনী। এরপর এসএমবি হচ্ছে সার্ভার মেসেজ ব্লক। এটা হচ্ছে একটা ফাইল শেয়ারিং প্রোটোকল। আমরা তো তখন ফাইল ট্রান্সফার সম্পর্কে জানলাম, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল সার্ভার। তো এসএমবি এক প্রকার ফাইল সার্ভার। এটা ফাইল শেয়ারিং হিসেবে আর কি ইউজ হয়। এটা মাইক্রোসফটের বানানো হচ্ছে একটা প্রোটোকল এসএমবি। ধরেন আপনার নেটওয়ার্কে 5টা ইউজার আছে, তো 5টা ইউজার একটা ফাইল ইউজ করতে চাচ্ছে। তো মানে সেন্ট্রাল একটা সার্ভার আছে, সেখানে আপনি এসএমবি সার্ভার সেট আপ করলেন, এসএমবি সার্ভিসটা সেট আপ করলেন, এবং একটা ডিরেক্টরি আপনি শেয়ার করে দিলেন। এখন আহ, যে কোনো একটা ইউজার সে চাইলে একটা ফাইল সে ফুল নেটওয়ার্কে ব্রডকাস্ট করতে পারবে, মানে ওই ডিরেক্টরিতে সে হচ্ছে ওই ফাইলটা আপলোড করে দিল, এবং ওই নেটওয়ার্কে থাকা অন্যান্য ইউজার ওই ডিরেক্টরিতে যদি অ্যাক্সেস করে, সে হচ্ছে যে ওই ফাইলটা দেখতে পারবে। হ্যাঁ, সেই ফাইলটা পড়তে পারবে, রিড করতে পারবে। আবার যদি ওই ডিরেক্টরিতে আমরা রাইট অ্যাক্সেস দেই, তাহলে হচ্ছে ইউজার ওই ডিরেক্টরিতে চাইলে কোনো একটা ফাইল সে ক্রিয়েটও করতে পারবে। মানে এটাও মেইনলি ফাইল শেয়ারিং এর জন্য ইউজ হয়ে থাকে এসএমবি। এটা উইন্ডোজ নেটওয়ার্কে ইউজ হয়, কিন্তু পরবর্তীতে মূলত এটা লিনাক্সেও ইউজ করা হয়। লিনাক্সও এসএমবি আমরা ইউজ করতে পারি। তবে একটা সফটওয়্যার আছে সাম্বা সফটওয়্যার, আপনারা নাম শুনছেন হয়তো। তো সাম্বা সফটওয়্যারের থ্রু আমরা হচ্ছে যে এসএমবি প্রোটোকলটা মূলত, মানে সাম্বা সফটওয়্যার এসএমবি প্রোটোকল ইউজ করে কাজ করে। তো আমরা যদি চাই যে আমাদের লিনাক্স সার্ভারকে একটা এসএমবি সার্ভিস রান করতে, এসএমবি সার্ভার বানাতে, তাহলে হচ্ছে আমাদের সাম্বা সফটওয়্যার লাগবে। তো এই সাম্বা সফটওয়্যারের থ্রু আমরা হচ্ছে এসএমবি এটা এনেবল করি। তো এটা হচ্ছে ফাইল শেয়ারিং প্রোটোকল। তো এসএমবি তে আমরা চাইলে ইউজার ক্রিয়েট করে দিতে পারি, যে কোন ইউজার আসলে কোন ডিরেক্টরিতে অ্যাক্সেস পাবে, কোন ডিরেক্টরিতে সে ফাইল ক্রিয়েট করতে পারবে, না ফাইল রিড করতে পারবে, এই সকল পারমিশন আমরা দিয়ে দিতে পারি এসএমবি। তো এবার হচ্ছে আইসিএমপি, আমাদের আজকের লাস্ট প্রোটোকল। তো আইসিএমপি এটা হচ্ছে, এটা মেনলি কি করে, এটা একটা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল। এটা আমাদের ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। সাপোজ এটা হচ্ছে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু জানানোর জন্য মূলত হচ্ছে ইউজ হয়ে থাকে। ধরেন সাপোজ আপনি একটা নেটওয়ার্ক বা একটা সার্ভার অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেই প্যাকেটটা আপনার রাউটার পর্যন্ত গেল, বা পিং করতেছেন রাউটার পর্যন্ত প্যাকেটটা গেল, কিন্তু রাউটার দেখলো যে আপনার যে ডেস্টিনেশন হোস্ট সেটার জন্য কোনো পাথ নাই। তাহলে আপনি তো রিকোয়েস্ট করছেন, তো আপনার টার্মিনালে তো এটা দেখাইতেছে যে আপনি রিকোয়েস্ট করছেন, হোল্ড হয়ে আছে।
তো এটা কি সারা জীবন হোল্ড হয়ে থাকবে? যদি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল হয়, সেখানে যদি যাওয়ার কোনো পথই না থাকে, তো আপনাকে তো জানাইতে হবে। তো রাউটার হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল ইউজ করে, আইসিএমপি। এই আইসিএমপি প্রোটোকল ইউজ করে মূলত রাউটার হচ্ছে ক্লায়েন্ট গুলাকে, পিসি গুলাকে হচ্ছে যে জানায়, যদি ডেস্টিনেশনে যাওয়া পসিবল না হয় তাহলে হচ্ছে এই আইসিএমপি প্রোটোকল ইউজ করে তারা একটা মেসেজ সেন্টারকে দেয় যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। অনেক সময় দেখবেন যে আমরা যখন পিং করি কোনো একটা আইপি, কখনো কখনো দেখা যায় ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে ওইটা যাওয়ার, ওই হোস্টে যাওয়ার জন্য মূলত রাউটারের কাছে কোনো রুট নাই। তো তখন রাউটার আসলে এই আইসিএমপি প্রোটোকলটা ইউজ করে সেন্টারকে জানায় যে মানে ডেস্টিনেশন হোস্ট এটা আসলে আনরিচেবল, এটাতে যাওয়া পসিবল না, মানে এটাতে, মানে আমার দ্বারা পসিবল না যাওয়া, এটা আনরিচেবল। তো এই মেসেজটা পারে। তো এই সকল নেটওয়ার্ক প্রবলেম ডায়াগনস্টিক করার জন্য মূলত এই আইসিএমপি প্রোটোকলটা ইউজ হয়ে থাকে। আর আমরা যে পিং ইউজ করি, পিং টুল, যেটা নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক করার জন্য ইউজ হয়, যে আমাদের টার্গেট সিস্টেমটা এটা আসলে রেসপন্স দিচ্ছে কিনা, রিকোয়েস্ট সেই সিস্টেমে যাচ্ছে কিনা, এটা চেক করার জন্য আমরা যেটা পিং টুল ইউজ করি, সেই পিং টুল হচ্ছে যে এই আইসিএমপি প্রোটোকল ইউজ করে কাজ করে। সে হচ্ছে আইসিএমপি প্রোটোকল ইউজ করে একটা রিকোয়েস্ট পাঠায়, আইসিএমপি ইকো রিকোয়েস্ট, যে ডেস্টিনেশন আমার রিচেবল কিনা বা নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক আছে কিনা, এর জন্য। তো এই ছিল মূলত আজকের মডিউল, মডিউল 8, যেখানে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট নেটওয়ার্ক প্রোটোকলস নিয়ে আলোচনা করলাম, যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে আহ, প্রয়োজন হয়, যে সকল প্রোটোকলগুলো আমাদের ডেইলি ইউজেসে লাগে। এবং এই সকল প্রোটোকলগুলো মূলত আমাদের সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এও দরকার পড়ে। তো আশা করি আমাদেরকে বুঝাতে পারছি যে এই প্রোটোকলগুলো আসলে কখন এবং কোথায় ইউজ হয়ে থাকে, এগুলো কিভাবে কাজ করে। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।